ভিটো আভন্তি তার আইনবিদ বন্ধু আলবারাগো লোরানকে নিয়ে লাঞ্চ খেতে বসেছে। প্রথম শ্রেণীর রেস্তোরাঁ গিদাস। মিলানে কখনো এলে এখানে ডিনার খায় সোফিয়া লোরেন। ফ্লোরেন্টিনার অর্ডার দিল লোরান। ফ্লোরেন্টিনা গিদাসের স্পেশাল। জিনিসটা গ্রিলড স্টেক ফ্লোরেন্টিনা পদ্ধতিতে তৈরি করা হয়, তেল, রসুন, পার্সলি, শাক, মরিচ আর শূকরের মাংস দিয়ে। এক বোতল স্কচ হুইস্কির জন্য বলা হলো। আলবারাগো লোরান স্থূলদেহী কিন্তু চটপটে। বয়স 40 এখনো পেরোয়নি, অথচ গোটা দেশে আইন ব্যবসায়ী হিসেবে তার নাম ছড়িয়ে পড়েছে। দুর্মুখেরা অবশ্য বলে লোরান মামলায় যেতে ঝানু উকিল বলে নয়, বিচার বিভাগের হোমরা চোমরাদের সাথে তার বিশেষ সম্পর্ক আছে বলে। লোরান কিন্তু এসব অভিযোগ স্বীকার বা অস্বীকার কোনোটাই করে না। তবে মাফিয়াদের সাথে যে তার ভালো যোগাযোগ আছে তা সে প্রকাশ্যেই বলে বেড়ায়। এরই মধ্যে বেঢপ আকৃতির একটা ভুঁড়ি বাগিয়েছে সে। মাথার পিছনে উঁকি দিতে শুরু করেছে চকচকে টাক। তার চোখ দুটো অস্থির, সারাক্ষণ যেন সুযোগের খোঁজে আছে। দামি কাপড় চোপড় পরে সে, সুন্দরী মেয়েদের নিয়ে ঘুরে বেড়ায়, লেটেস্ট মডেলের গাড়ি কেনে প্রতি বছর। ভিটোর আর্থিক অবস্থা নিয়ে কথা হলো। কৌতুক ভরা মিটিমিটি হাসি দেখা গেল লোরানের মুখে। বন্ধুকে বারবার অভয় দিল সে, ব্যবস্থা একটা হয়েই যাবে। ঠিক আছে, ব্যাংক ম্যানেজারদের সাথে নিজে কথা বলবে সে। ভিটোর এতটা ভেঙে পড়া উচিত নয়। লোরান শুধু ভিটোর আইন উপদেষ্টাই নয়, পারিবারিক বন্ধুও বটে। কাজেই দ্বিতীয় সমস্যা লড়ার কথাও তুলল সে। লড়া অযথা লুবনা নিরাপত্তার ব্যাপারটা নিয়ে বাড়াবাড়ি করছে। কুঁতকুঁতে চোখে সকৌতুক হাসি নিয়ে ভিটোর কথা শুনল লোরান। বলল, প্রতিটা সমস্যার ভিতরেই কিছু সুযোগ সুবিধা থাকে, সেগুলো দেখতে পাওয়া চাই ভিটো। তোমার এই সমস্যাগুলো নিতান্তই সামান্য, কিন্তু এগুলোর ভেতরে যে সম্ভাবনা লুকিয়ে আছে সেগুলো কিন্তু অসামান্য। কিরকম? প্লেটে ফর্ক রেখে বাঁ হাত উপরে তুলল লোরান, আঙুলগুলো ছড়ানো। এক আঙুলের গিট গুনতে শুরু করলো সে। আভন্তি পরিবারের একটা খ্যাতি আছে, কাজেই ব্যাংক তোমার কাছ থেকে যত টাকাই পাওনা হোক, তোমার অবস্থা না ফেরা পর্যন্ত ওরা তোমাকে সাহায্য করে যাবে। আভন্তি পরিবারের খ্যাতি মানে আমার বাবার খ্যাতি, প্রতিবাদ করলো ভিটো। কিন্তু তুমি তো জানো লড়াকে বিয়ে করার পর বাবার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। লোরান কাঁধ ঝাঁকালো। 2 লেক কোমোতে তোমার অ্যাপার্টমেন্টটা 8 বছর আগে 80 মিলিয়ন লিরা দিয়ে কিনেছ, এখন সেটার দাম 250 মিলিয়ন, প্রতিদিন আরো বাড়ছে। বিরক্ত হলো ভিটো। লোরানের মাথা আজ মোটেও খুলছে না। তুমি আমার আইন উপদেষ্টা, তোমাকেও কি আমার মনে করিয়ে দিতে হবে যে ওই অ্যাপার্টমেন্টও ব্যাংকের কাছে 200 মিলিয়ন লিরায় বন্ধক দেওয়া হয়েছে? আবার কাজ ঝাঁকালো লোরান। কিছু মনে করো না, খোলাখুলি বলছি। তোমার বউ অর্থাৎ ভাবি এদেশের সেরা সুন্দরীদের একজন। সুন্দরী বউ, এর চেয়ে বড় সার্টিফিকেট আর কি আছে হে? বলে কর্কশ গলায় হো হো করে হাসতে লাগলো। গম্ভীর হয়ে বসে থাকলো ভিটো। লোরান আজ তাকে হতাশ করছে। ভিটোর মনের অবস্থা বুঝতে পারলো লোরান। বন্ধুর গ্লাসে খানিকটা হুইস্কি ঢেলে দিল সে। তারপর বলল, এমিলিটা কিডন্যাপিং এর পর লুবনার স্কুলে যাওয়াটা বন্ধ করাই তোমার সবচেয়ে ভুল হয়ে গেছে, বুঝলে? আমি আমি তো তখন নিউ ইয়র্কে। এটা তোমার ভাবির কীর্তি। ফিরে এসে দেখলাম গভর্নেন্স পর্যন্ত রাখা হয়ে গেছে। হ্যাঁ, এ কথা সত্যি, কিছু কিছু কাজ ভাবি চোখের মাথায় করে বসে। আবার যদি সে লুবনাকে স্কুলে পাঠাতে রাজি হয়, তার মানে দাঁড়ায় তার ভুল হয়েছিল এটা স্বীকার করা। এবার বলো, ভাবি কখনো নিজের ভুল স্বীকার করেছে? ক্ষীণ একটু হাসি দেখা দিল ভিটোর ঠোঁটে। কাজেই বলে চলল লোরান, চীনেরা যেমন বলে, তাকে তোমার মুখ রক্ষা করার সুযোগ দিতে হবে। কিভাবে তা সম্ভব জানতে চাইল ভিটো। একদিকের কাজ ঝাঁকালো লোরান, একজন বডিগার্ড রাখো। ধ্যাত্তেরি, তোমার আজ কি হয়েছে? ঝাঁজের সাথে বলল ভিটো। আধা ঘন্টা ধরে ব্যাখ্যা করলাম আমার টাকা নেই, অথচ তুমিও লড়ার মতো বাজে খরচ বাড়াতে বলছো। আমি চেয়েছিলাম লড়ার সাথে কথা বলবে তুমি, তোমার কথা শোনেও। বন্ধুর হাত চাপড়ে দিল লোরান।
ভাবিকে আমি যাই বলি না কেন তাতে তার মুখ রক্ষা হবে না। তার সম্মান বাঁচানোটাই এখন সবচেয়ে বড় সমস্যা। তাছাড়া ঠিক কী ধরনের বডিগার্ডের কথা বলছি আমি শুনলে বুঝবে। ওয়েটার কফি নিয়ে এলো। কী ধরনের বডিগার্ড? ওয়েটার চলে যেতে জিজ্ঞেস করলো ভিটো। বন্ধুর দিকে হঠাৎ ঝুঁকে পড়ল লোরান। তার গলা একেবারে খাদে নেমে এলো, যেন ষড়যন্ত্র পাকাচ্ছে। ভিটো, এই কিডন্যাপিংয়ের অনেকগুলো দিক আর সম্ভাবনা আছে। গোটা ব্যাপারটা ভারী গোছালো, কারণ এর পিছনে রয়েছে অত্যন্ত দক্ষ আর প্রচণ্ড ক্ষমতাশালী একটা মহল। বিশাল একটা ব্যবসা দিচ্ছে এই কিডন্যাপিং। গত বছর লোকের পকেট থেকে বেরিয়ে গেছে 1800 বিলিয়ন লিরা। হ্যাঁ জানি, গম্ভীর সুরে বলল ভিটো। ব্যবসাটা মাফিয়ারা করেছে। চোখ মুখ কুঁচকে উঠল লোরানের। কেউ যেন তাকে লক্ষ্য করে পচা ডিম ছুঁড়েছে। কি বাজে একটা শব্দ! ওই শব্দটা দিয়ে লোকে বোঝাতে চায় মাফিয়া মানে চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ, মাস্তান আর খুনে। কিন্তু দিনকাল বদলেছে ভিটো। ওরা এখন ঝানু ব্যবসায়ী। ওয়েটারের দৃষ্টি আকর্ষণ করলো সে। কনিয়াক আনতে বলল। পকেট থেকে দুটো হাভানা সিগার বের করে বন্ধুকে দিল একটা। খুদে একটা সোনালি গিলেটিন দিয়ে সিগারের মুন্টুচ্ছেদ করা হলো। গিলেটিনটা ভিটোকে দিয়ে দিল সে। কনিয়াক রেখে বিদায় হলো ওয়েটার। ছেলে মেয়ের কিডন্যাপ হবার ভয় থাকলে মা বাপ কি করে? কনিয়াকের গায়ে আয়েশ করে চুমুক দিল লোরান। বিদেশে পাঠিয়ে দেয়, সাধারণত সুইজারল্যান্ডে, কিংবা কারি কারি টাকা খরচ করে খুব কড়া নিরাপত্তার ব্যবস্থা করে। সশস্ত্র গার্ড আছে, এ ধরনের স্কুলে পাঠায়, বুলেট প্রুফ গাড়ি কেনে, আর অবশ্যই বডিগার্ড রাখে। তাহলে স্বীকার করছো বডিগার্ড রাখা খরচের ব্যাপার? বছরে প্রায় 30 মিলিয়ন লিরা, সমস্ত খরচ বাবার। তাহলে এ ধরনের বডিগার্ড স্পেশালাইজড এজেন্সিগুলো যোগান দেয়। দুনিয়ার সব বড় বড় শহরে তাদের শাখা অফিস আছে। ইউরোপে সন্ত্রাসবাদ মাথাচাড়া দেয়ায় বডিগার্ডের ভারী অভাব দেখা দিয়েছে। সত্যিকারের যোগ্য বডিগার্ড এখন পাওয়াই মুশকিল, তাই দিনে দিনে ওদের দামও বাড়ছে। এসব আমি জানি ভিটো। পারো তোমার সমস্যা নিয়ে একটা মাথা। ট্রাফিক পুলিশের মতো একটা হাত তুলে ভিটোকে থামিয়ে দিল লোরান। ধীরে বৎস, ধীরে। আমি তোমার সমস্যা নিয়েই কথা বলছি। একটা নিঃশ্বাস ফেলে অসহায় ভঙ্গিতে নিঃশব্দে মাথা নাড়ল ভিটো। এবার কিডন্যাপিংয়ের সম্ভাবনার দিকটা তোমাকে বলে চলল লোরান। তুমি জানো কিডন্যাপারদের টাকায় দাবি মেটানোর জন্য ধনী পরিবারগুলো ইন্স্যুরেন্স করে। এ ধরনের পলিসি ইটালিয়ান বিমা কোম্পানিগুলো বিক্রি করতে পারে না, বলল লোরান। সরকার নিষেধ করে দিয়েছে। সরকারের ধারণা সেটা ভুলও বলা চলে না, এতে করে কিডন্যাপারদের উৎসাহ দেয়া হবে। কিন্তু বিদেশি বিমা কোম্পানির উপর কোনো নিষেধাজ্ঞা নেই। এ ব্যাপারে লন্ডনের লয়েডস সবচেয়ে ভালো ব্যবসা করছে। গত বছর তাদের প্রিমিয়াম আদায় হয়েছে 100 মিলিয়ন পাউন্ড। ওদের নিজস্ব এজেন্ট আছে। বললে তারা এমনকি কিডন্যাপারদের সাথে দর কষাকষির দায়িত্ব পর্যন্ত পালন করে। পলিসি কেনার ক্ষেত্রে দুটো শর্ত: প্রিমিয়াম দিতে হবে ইটালির বাইরে, আর প্রকাশ করতে পারবে না যে তুমি বিমা করেছ। কারণটা পরিষ্কার? একঘেয়ে লাগছে ভিতর। জ্ঞান কিছুটা বাড়লো, সেজন্য তোমার প্রতি কৃতজ্ঞ। কিন্তু এসবের সাথে আমার সমস্যার সম্পর্ক কি? হাতের সিগার ভিটোর দিকে তাক করলো লোরান। তোমার ডকইয়ার্ডের সমস্ত মেশিনপত্র বিমা করা আছে? অবশ্যই, কিন্তু বেনিফিশিয়ারি ব্যাংক। বেশ, বলল লোরান। প্রিমিয়াম নিয়ে আলোচনার সময় রেট ঠিক করা হয়েছিল সিকিউরিটির জন্য তুমি কি খরচ করছো তার উপর নির্ভর করে, ঠিক? মাথা ঝাঁকালো ভিটো। নিয়মটা তাহলে তোমার জানা আছে, বলল লোরান। নিরাপত্তার জন্য যদি তুমি সিকিউরিটি গার্ড, ট্রেনিং পাওয়া কুকুর ইত্যাদি ব্যবস্থা রাখতে চাও, প্রিমিয়াম অনেক কমে যাবে। কিডন্যাপ প্রিমিয়ামের ব্যাপারেও সে একই নিয়ম। যেখানে পলিসি যেহেতু অস্বাভাবিক মোটা অঙ্কের, তাই রেটের সামান্য হেরফের বিরাট সাশ্রয় নিয়ে নিতে পারে। ভিটোকে কথা বলে দিল না লোরান। এখনো তার কথা শেষ হয়নি। সাধারণ একটা কেসের কথা ধরো। একজন শিল্পপতি 1 বিলিয়ন লিরা কিডন্যাপ ইন্স্যুরেন্স করলেন। রেট হতে পারে শতকরা 5 ভাগ, অর্থাৎ 50 মিলিয়ন। কিন্তু তিনি যদি একজন ফুল টাইম বডিগার্ড রাখেন, তাহলে প্রিমিয়াম নেমে আসতে পারে শতকরা 3 ভাগে, অর্থাৎ 30 মিলিয়ন লিরায়। এভাবে তিনি 20 মিলিয়ন বাঁচালেন। কিন্তু এইমাত্র তুমি বললে একজন বডিগার্ডের বেতন বছরে 30 মিলিয়ন লিরা।
তাহলে সাশ্রয় হলো কোথায়? লোরান হাসলো। সে তো সেরা জাতের বডিগার্ডদের বেতন। প্রিমিয়াম বডিগার্ডও পাওয়া যায়, তুমি জানো না? প্রিমিয়াম বডিগার্ড কিডন্যাপিং হয়তো ঠেকাতে পারবে না, কিন্তু তাকে দেখিয়ে প্রিমিয়ামের রেট কমিয়ে আনা যাবে। ওরা কম বেতনে কাজ করে, বছরে 7 মিলিয়ন লিরার বেশি নয়। কিন্তু লোরান, ভিটো বলল, আমার মেয়েকে কেউ কিডন্যাপ করতে যাচ্ছে না। কথাগুলো বলতে বলতে হঠাৎ করেই তাৎপর্যটা উপলব্ধি করলো সে। বন্ধুর চেহারা বদলে যেতে দেখে হেসে উঠল লোরান। এই তো বুঝেছ, সস্তায় একজন প্রিমিয়াম বডিগার্ড রাখো, 2-1 মাস পর ফাঁকিবাজি বা অযোগ্য বলে বিদায় করে দাও। ইতিমধ্যে লুবনার স্কুলে যাওয়া শুরু হবে, ভাবিরও মুখ রক্ষার ব্যবস্থা হবে। চুপ করে বসে কয়েক মিনিট চিন্তা করলো ভিটো, তারপর জানতে চাইলো, এ ধরনের লোক কোথায় পাবো আমি? লোরান কুতকুতে চোখে বিজয়ের হাসি ঝিলিক দিয়ে উঠল। প্রথমে তুমি দোস্ত আমাদের লাঞ্চের বিলটা মিটিয়ে দাও, তারপর আমার অফিসে চলো, একটা এজেন্সির ঠিকানা পেয়ে যাবে, খোদ মিলানে ওদের অফিস আছে। নেপলস কোস্ট রোড ছেড়ে সরু বেঠো পথে নেমে এলো রেমেরিকের গাড়ি। মাউন্ট ভিসভুসিয়াসের নিচের দিকের ঢালে জলপাই বাগান আছে। একে বেঁকে সেদিকে চলে গেছে পথটা। বাগানের ঠিক নিচেই পাথুরে পাহাড়ের রীতি, পথটা হারিয়ে গেছে সবুজ ঘাস মোড়া একটা ঢালে। ওখান থেকে নেপলস আর এক ঝলক আলোর মতো সাগরের খানিকটা বিস্তৃতি দেখা যায়। গাড়ি থামিয়ে ইঞ্জিন বন্ধ করে দিল রেমেরিক। নিস্তব্ধতা জমাট বাঁধল। সময়টা শেষ বিকেল, রক্তলাল সূর্য দিগন্ত রেখার দিকে নামছে। মাকে আবার দেখতে গিয়েছিল রেমেরিক। দুই ছেলের উপস্থিতি তাকে সুস্থ করে তুলেছে। 1.5-2 মাসের জন্য আর কোনো চিন্তা নেই। এর মধ্যে লক্ষণগুলো ফিরে আসবে না। রানার কথা মার কাছে সম্পূর্ণ চেপে গেছে রেমেরিক। শুনলেই দেখার জন্য কেঁদে কেটে অস্থির হবে। আড়ালে ডেকে নিয়ে ছোট ভাই রিসোকে রানার কথা বলেছে রেমেরিক। শুনেই খুশিতে লাফিয়ে উঠেছিল রিসো। নেপলসে আসার জন্য তখনই সে রওনা হতে চায়, রানার সাথে দেখা করবে। কিন্তু রেমেরিক তাকে হতাশ করে। 3 দিন আগে পৌঁছেছে রানা, ছদ্মবেশ নিয়ে আছে ও, মনের অবস্থা ভালো না। ওর জন্য একটা কাজ দরকার। খানিকটা চিন্তা করে রিসো জানিয়েছে, কাজ একটা জুটিয়ে দেওয়া যাবে, কিন্তু দরকারি কাগজপত্র আছে তো? না থাকলে একটু অসুবিধা হবে। রেমেনিক তাকে বলেছে হাসান নামে বাংলাদেশে এক মার্সেনারি ছিল, বহু দেশে যুদ্ধ করার অভিজ্ঞতা ছিল তার। লোকটা দেশে একটা অ্যাক্সিডেন্টে মারা যায়, কিন্তু সে খবর খুব কম লোকই জানে। একই হাসানের চেহারার কাগজপত্র নিয়ে এসেছে রানা। শুনে অস্থায়ী একটা কাজের প্রস্তাব দিয়েছে রিসো। সেটা নিয়েই নির্জনে বসে চিন্তা ভাবনা করতে চাই রেমেনিক। যেদিন পৌঁছালো তার পরদিন রাতে রানার সাথে আলাপ হচ্ছে রেমেরিকের। আলাপ মানে ভালো লাগার অনুভূতি নিয়ে ঘন্টা কয়েক চুপচাপ বসে থাকা, আর অনেকক্ষণ পর 2-1টা শব্দ উচ্চারণ করা। সব মিলিয়ে শুধু এটুকু জানতে পেরেছে রেমেরিক, খুন করার জন্য কয়েকটা দেশের ইন্টেলিজেন্স এজেন্সি হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে রানাকে। তার মধ্যে আবার একটা সুপার পাওয়ার। সাথে সাথে বুঝে নিয়েছে রেমেরিক, রানা তার প্রেজ অফিসে অলস সময় কাটালে লোকের মনে সন্দেহ দেখা দিবে। তখনই সে সিদ্ধান্ত নেয়, ওর জন্য একটা কাজের ব্যবস্থা করতে হবে। রিসো কাজের যে প্রস্তাবটা দিয়েছে রানার জন্য সেটা হাস্যকর। রেমেরিক জানে, রানা সম্পূর্ণ পরিচয় সে না জানলেও ও যে একটা বিখ্যাত ইনভেস্টিগেটিং ফার্মের চিফ, এটুকু তার জানা আছে। এর চেয়ে কত ভালো চাকরি শয়ে শয়ে লোককে দিয়ে বেড়ায় রানা। নিজে আজকে এরকম একটা চাকরি করতে হয়তো চাইবে ও, হয়তো চাইবে না, আর সেটাই স্বাভাবিক। কিন্তু যেভাবে হোক রানাকে রাজি করাতে হবে। এই মুহূর্তে আর কিছু নয়, শুধু নিরাপত্তার কথাটা ভাবতে হবে। আপন মনে হাসল রেমেরিক। নিজের উপর আস্থা আছে, রানাকে সে রাজি করাতে পারবে। সিদ্ধান্ত নিতে পেরে মনটা খুশি হয়ে উঠবে, তা না কেমন যেন বিষণ্ণ বোধ করলো রেমেরিক। গোধূলি লগ্ন, সাগর ছুঁচি করছে লাল সূর্য। ঝটপট ঝটপট পাখা ঝাপটে বাগানে ফিরছে নিঃসঙ্গ পাখি। সবুজ ঘাসের উপর দিয়ে সাদা ধবধবে একটা খরগোশ ছুটে গেল। তার মনটাও সে সাথে ফিরে এলো অতীতে। রানা তাকে মালটায় না নিয়ে গেল জেসমিনের সাথে দেখা করতে। না গেলে জেসমিনের সাথে দেখা হতো না। পজিটানোয় 2 হপ্তাহ মার কাছে কাটিয়ে রান্নার সাথে মালটায় চলে এলো সে। ছুটিতে ছিল রান্না, উদ্দেশ্য বেড়ানো। মালটা থেকে সহদরা দ্বীপ গোজায় চলে এলো ওরা। আকাশে চাঁদ উঠলে খোলা মাঠে দল বেঁধে খিলখিল করে বেড়ায় কুমারী মেয়েরা। যুবকরা মদ খেয়ে গান জুড়ে দেয়। গেও লোকগুলো সবাই দিন ভরে খাটে আর অর্ধেক রাত পর্যন্ত ফুর্তি করে। সহজ সরল শান্তির জীবন। ওই হোটেলের রিসেপশনিস্ট ছিল জেসমিন। রেমেরিক তাকে দেখে পাগল হয়ে গেল। কিন্তু এই মেয়েকে তার চাই।
কিন্তু খোঁজ খবর নিতে গিয়ে ঘাবড়ে গেল রেমেরিক। জানলো গ্রামে এমন কোনো যুবক নেই যে বিয়ে করতে চায়নি জেসমিনকে। কিন্তু মেয়েটা সবাইকে হতাশ করেছে। মেয়েটা যে অহংকারী তাও নয়, বরং ঠিক উল্টো। গ্রামের সবার সাথে তার ভাব আছে, ছোট বড় সবাই তাকে যেন একটু সমীহ করে চলে। নিয়মিত চার্চে যায় জেসমিন, আবার বান্ধবীদের সাথে বেঁচেও বেড়ায়। কিন্তু কোনো যুবক বেশি মাখামাখি করার চেষ্টা করলে কৌশলে সরে যায়, কোনো মতে ধরা দেয় না। রান্নার কাছে ধরা দিল না রেমেরিক। দোস্ত, তোমার সেই কৌশলটা আমাকে শিখিয়ে দাও না। কি কৌশল? রানার অবাক। কি জাদু জানো তুমি যে মেয়েরা তোমার পেছনে ছোটে? কেন ছোটে সেটা আমি নিজেও জানি না। তোমার সমস্যাটা বলো জেসমিন। মারা যাব, সত্যিই মারা যাব, কাতরাতে থাকে রেমেরিক। বুদ্ধি নেবার জন্য তুমি ভুল লোককে ধরেছো, বলল রানা, ঠোঁটে মুচকি হাসি। কোথাও বেড়াতে যাবার প্রস্তাব দিয়ে দেখো কি হয়, কাজ না হলে একটা বুদ্ধি বাতলে দিব। প্রস্তাব দিতে একটু ইতস্তত করে রেমিকের সাথে বেড়াতে রাজি হয়ে গেল জেসমিন। কিন্তু সেই সাথে সতর্ক করে দিল, এখন আমি ভার্জিন থাকতে চাই, শুধু বেড়ানো ছাড়া আর কিছু আশা করলে হতাশ হবে। এমন সরাসরি কথা বলতে শুনে একটু অবাক হয়নি রেমেরিক। এই দ্বীপবাসীদের সবারই এটা বৈশিষ্ট্য। কিন্তু অস্বস্তি বোধ করছিল রেমেরিক। রাস্তায় ঘুরে ঘুরে অল্প বয়সে লায়ক হয়ে গিয়েছিল সে, আর তার পেশাটাও ছিল এমন যে হাত বাড়ালে নারী দেহ পাওয়া যেত। সত্যিকারের কুমারী কোনো মেয়ে দেখেনি সে, এরকম কেউ থাকতে পারে বলে ধারণাও ছিল না তার। গোজোয় আরো কটা দিন রানাকে থেকে যাবার অনুরোধ করলো রেমেরিক। মুচকি হেসে রাজি হলো রানা, বলল গাথা চাই কিন্তু। 3 হপ্তাহ পর বিজয় সম্পূর্ণ হলো রেমেরিকের, কিন্তু যেভাবে কল্পনা করেছিল সেভাবে নয়। সেদিন বেশ রাত করে বেরিয়েছিল ওরা। রেমেরিক, জেসমিন, দুজনের ইচ্ছা রামলা বেঁধে সাঁতার কাটবে। সাঁতার কাটার পর লালচে বালিতে বসে নিজেদের কথা বলতে শুরু করলো জেসমিন। অতি সাধারণ একটা মেয়ে সে। ওদের পরিবার বহু যুগ ধরে কৃষক। তারপর জেসমিন এক সময় থেমেছে বলতে শুরু শুরু করেছে রেমেরিক। আপন খেয়ালে বয়ে গেছে সময়। পূবের চাঁদ ঢলে পড়েছে পশ্চিমে। বেলেডোনার কথা শুনে ফুপিয়ে কেঁদে উঠেছে। আকাশ আর সাগরের মাঝখানে সূর্য উঁকি দিচ্ছে। এই সময় থামলো ওরা। রেমেরিক তিরস্কার করে বলল নিজেকে, রাত কাবার হয়ে গেল, আসল কথাটা বলা হয়নি। জেসমিন বলল তার বাড়ির সবাই খুব আঘাত পাবে। কোনো মেয়ে সারা রাত বাইরে কাটালে গেজোর লোক সেটাকে গুরুতর অপরাধ হিসেবে দেখে। কিন্তু আমরা তো অন্যায় কিছুই করিনি, বলল রেমেরিক। দেখলো হঠাৎ কি এক প্রত্যাশার ঝিক করে উঠলো জেসমিনের চোখ। তার মনে প্রশ্ন জাগলো, ব্যাপারটা আসলে কি? আমি ওকে নাকি ও আমাকে পটাচ্ছে? সৈকতে প্রেম করলো ওরা। ভোরের প্রথম আলোয় মুখ তুলে তাকিয়েছিল জেসমিন, হেসেছিল, লাজুক কিন্তু গর্বমাখা হাসি। হাত ধরাধরি করে পাহাড় টপকালো ওরা। না দূর হয়ে চলে এলো জেসমিনদের খেতে। জেসমিনের বাবা আলের উপর দাঁড়িয়ে ওদেরকে দেখলো, এক চুলও নড়ল না। ও রেমেরিক, বাবাকে বললো জেসমিন, আমরা বিয়ে করতে যাচ্ছি। মাথা চাকিয়ে কাজে ফিরে এলো বাবা। মেঘে তা চেনা আছে, বাইরে একটা রাত কাটার মানেই যে জামাই। সৈকতে প্রেম করলো ওরা। ভোরের প্রথম আলোয় মুখ তুলে তাকিয়েছিল জেসমিন, হেসেছিল, লাজুক কিন্তু গর্বমাখা হাসি। হাত ধরাধরি করে পাহাড় টপকালো ওরা। না দূর হয়ে চলে এলো জেসমিনদের খেতে। জেসমিনের বাবা আলের উপর দাঁড়িয়ে ওদেরকে দেখলো, এক চুলও নড়ল না। ও রেমেরিক, বাবাকে বললো জেসমিন, আমরা বিয়ে করতে যাচ্ছি। মাথা ঝাঁকিয়ে কাজে ফিরে গেল বাবা। মেয়েকে তার চেনা আছে, বাইরে একটা রাত কাটানো মানেই জামাই। না দূরে সেন্ট পিটার আর সেন্ট পলে বিয়ে হলো ওদের। বিয়ে পড়ালো যুব বয়সদের একজন একজন প্রিস্ট। লোকটা যেমন লম্বা তেমন শক্তিশালী, মেজাজও খুব তিরিক্ষি। কিন্তু নাদুর লোকজন তাকে খুব পছন্দ করে। গোজোয় সবার একটা করে ডাকটাম আছে, গ্রামের লোকরা তাকে রয়্যাল বেঙ্গল টাইগার বলে ডাকে। এই বিয়েতে রান্নার কি প্রতিক্রিয়া হবে ঠিক বুঝে উঠতে না পেরে উদ্বেগের মধ্যে ছিল রেমেরিক। একসাথে অনেকগুলো দিন কাটিয়েছে ওরা। দুজনের বন্ধুত্ব এতদিন বাইরে থেকে কেউ ভাগ বসাতে আসেনি। কিন্তু রানা আসলে খুশি হয়েছিল। মেয়েটা যে রেমেরিককে ভালোবাসে সেটা আগেই বুঝতে পারতে ও। জেসমিনকে ওর পছন্দ হয়। বরযাত্রীদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক ছিল রানা। চুপচাপ আর গম্ভীর, রয়্যাল বেঙ্গল টাইগারের মতোই। বিবাহ উৎসবে রেমেরিকের অনুরোধে গোজর কড়া মতো একটা ছোট্ট চুমুক দিয়েছিল ও। কেউ কিছু বলেনি, নিজের বুদ্ধিতেই ওদের বন্ধুত্বের গভীরতা উপলব্ধি করতে পারে জেসমিন। ব্যাপারটা সে সহজভাবে মেনে নেয়। যদিও রানাকে অনেক দূরের মানুষ বলে মনে হলো, তার ফলে স্নেহের যে শ্রদ্ধা আর সমীহর ভাবই
বেশি করে জাগলো মনে। সেই সাথে একটু গর্ব করে কজনা স্বামী এমন বন্ধু পায়। নেপলসে ফেরার জন্য রওনা হলো ওরা, ওদেরকে এয়ারপোর্টে নিয়ে এলো রানা। জেসপিন ওর দুহাত ধরলো, ধরে রাখলো অনেকক্ষণ। তারপর যখন ছেড়ে দিয়ে সরে যাচ্ছে রানা, তার চোখে পানি দেখলো। আমাদের ভুলে যাবেন না, অস্ফুটে বলেছিল জেসপিন। আমরা আপনার জন্য একটা ঘর খালি রাখবো। মাথা ঝাঁকালো রানা, চেহারা স্থির আর থমথমে। বলল, রাতে যদি ওর নাক ডাকে শীষ দিও, থেমে যাবে। বছরে 6 মাস নেপলসে ওদের কাছে এসেছে রানা। চিঠিও দিত না, ফোনও করতো না, উদয় হতো হঠাৎ হঠাৎ করে। প্রতিবারই জেসপিনের জন্য কিছু না কিছু একটা নিয়ে আসতো। একবার একজোড়া জামদানি নিয়ে এলো, আরেকবার ইন্দোনেশিয়া থেকে একদম বাটিক পেইন্টিং। বোঝা যায় তাড়াহুড়ো করে কেন নয়। সময় নির্বাচনের সময় ব্যয় করা হয়েছে। যে দেবে আর যাকে দেবে দুজনের রুচি বিবেচনার মধ্যে রাখা হয়েছে। জিনিসগুলোর মূল্য আর সৌন্দর্য যতটুকু মনে আনন্দ দিয়েছে, এটা বুঝতে পেরে তার চেয়ে অনেক বেশি আনন্দ পেয়েছে জেসপিন। 2 কি 3 দিনের বেশি কখনো থাকতো না রানা। আগে থেকে কিছু বলতো না, হঠাৎ রাতে খেতে বসে জানিয়ে দিত, কাল আমি চলে যাচ্ছি। তবে শেষবারের প্রায় 20 দিনের মতো ছিল রানা। ডিনার সেরে শেষ কদ্দরটা চলে যাবার পর বড় কিচেন টেবিলে বসতো ওরা। টেলিভিশন দেখতো, বই পড়তো, টিকটক কথা বলতো। ওদের দুজনের কথা শুনে হাসতো জেসপিন। কেউ পুরো একটা বাক্য উচ্চারণ করতো না। রেমেনিক হয়তো পুরনো কোনো বন্ধুকে কথা জানতে চাইলো। ওদের বেশিরভাগ কথাই বুঝতো না জেসমিন, বিশেষ করে ওরা যখন অস্ত্র আর গোলাবারুদ নিয়ে আলাপ করতো। প্রথমে দুবার রানা ঘুরে যাবার দিন কয়েক পর অস্থিরতায় ভুগছে রেমেনিক। কিন্তু জেসমিন কিছু বলেনি, পরে ব্যাপারটা ঠিক হয়ে যায়। তারপর একদিন স্থানীয় ফুটবল টিম শেষে খেলা জিতে চ্যাম্পিয়ন হলো। সমর্থক আর ভক্তরা খেলোয়াড়দের নিয়ে শহরে বিজয় মিছিল করলো। 15 হাত পতাকা, তার মুখে মদের গন্ধ। সামনের ট্র্যাকটা চলছিল 17 বছরের এক ছেলে, আরেক বড় হয়ে দলের সেন্টার ফরওয়ার্ড। তার গোলে টিম জিতিয়েছে। ছেলেটার এক হাতে স্টিয়ারিং, আরেক হাতে মদের বোতল। হঠাৎ করেই নিজের গাড়ির মার্কেটিং করতে বেরিয়ে তার আর ফেরা হলো না। রান্না পৌঁছলো 1 সপ্তাহ পর, অনেক দূর থেকে এসে ক্লান্ত। কীভাবে জানলো রান্নার কথা জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিল রেমেরিক। সূর্য অস্ত গেছে, কিন্তু আলো এখনো ফুরায়নি। স্টার্ট দিয়ে গাড়ি ছেড়ে দিল রেমেরিক। আজ এসে কথা বলবে রান্নার সাথে।